1966-এ ববি মোরের হাতে যে ইংল্যান্ডের প্রথমবার এবং শেষবারের মতন বিশ্বকাপ ট্রফিটা উঠেছিল, তারপর থেকে কেটে গেছে 60 বছর। 60 ইয়ার্সে অনেকবার আমরা শুনতে পেয়েছি ইটস কামিং হোম, কত শতবার যে শুনেছি, বাট ইট নেভার হ্যাপেন্ড। এইবারও কিন্তু যেটা আমরা শুনতে পাচ্ছি যে ইটস কামিং হোম। 1998-এর যখন ওয়ার্ল্ড কাপটা খুব ক্লোজলি আমি দেখেছিলাম, তখন ছিল সেটা ডেভিড বেকহাম, অ্যালান শিরার বা মাইকেল ওয়েরের সেই ইংল্যান্ড। সেটা নিয়েও এতটা হাইপ ছিল যে ইংল্যান্ড সেবার বিশ্বকাপ জিতেই যাবে, সেটা কিন্তু হয়নি। এরপর আমরা দেখতে পেয়েছি ওয়েইন রুনি, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বা স্টিভেন জেরার্ডের ইংল্যান্ড। সেই ইংল্যান্ডও কিন্তু বিশ্বকাপ ট্রফির ধারে কাছেও যেতে পারেনি, উল্টো মুখ থুবড়ে পড়েছে যখনই কিনা তারা বিশ্বকাপ খেলতে গিয়েছে। তখন গত 2022-এর যখন কাতার বিশ্বকাপেও ইটস কামিং হোম শুনতে পেয়েছিলাম, সেটা ছিল হ্যারি কেনের ইংল্যান্ড। সেই ইংল্যান্ডও কিছুই করতে পারেনি। আর এই বছর এসে যখন কিনা ফিল ফোডেনের মতন প্লেমেকারকে বাদ রেখে কোল পালমারের মতন একজন সিগনিফিকেন্ট ক্যারেক্টারকে স্কোয়াডে ইনক্লুড না করে, বা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতন পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো, তাকেও যখন নাকি টমাস টুখেল তার স্কোয়াড ইনক্লুড করলেন না, তারপরেও কি আমরা ভাববো যে ইটস কামিং হোম ফর ইংল্যান্ড? থ্রি লায়ন্সরা কি এইবার তাদের ইতিহাসের সেকেন্ড টাইমের মতন ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফিটা হাতে পাবে কি না, সেই স্ট্রেংথ কি তাদের এই স্কোয়াডে আছে কি না, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বাট তার আগে আমি একটা কথা বলতে চাই, টমাস টুখেলের এই স্কোয়াডটা তিনি হয়তোবা অনেক সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছেন। 5 থেকে 6 জন মিনিমাম রয়েছেন যারা কিনা একেবারে চোখ বন্ধ করে বলে দিতে পারতাম ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণার আগে যে তারা থাকবেনই। সারপ্রাইজিং ম্যাটারটা হচ্ছে যে তাদেরকে তো বাদ দিয়েই দিয়েছেন, এবং তাদেরকে ছাড়া এই টমাস টুখেল অনেকটাই কনফিডেন্ট এই বছরের বিশ্বকাপটা তারা জিততে পারেন। এই কনফিডেন্সটা থাকা ভালো, বাট এইটা কি ইংল্যান্ডের জন্য আবার ব্যাকফায়ার করে কিনা সেটা কিন্তু সময় বলে দেবে। তবে এই স্কোয়াডটা আসলে কেমন হয়েছে, কারা আসলে এই স্কোয়াডে রয়েছেন, সারপ্রাইজিং ফ্যাক্টর কি কেউ রয়েছে কিনা, ইংল্যান্ডের ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল আলোচনা বিশ্বকাপ আস্তে আস্তে আরও করা হবে। বাট স্কোয়াডটা কেমন হয়েছে, স্কোয়াডের ডেপথ কেমন হয়েছে, সেটা নিয়ে কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে মূল আলোচনা। সো উইদাউট ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। সো ইংল্যান্ডের যেই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, সেখানে টমাস টুখেল 3 জন গোলকিপার রেখেছেন, জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন এবং জেমস ট্রাফোর্ড। এখন এখানে আসলে সিম্পল একটা ইকুয়েশন যে প্রত্যেক ম্যাচেই আসলে জর্ডান পিকফোর্ডেরই খেলার কথা, নাম্বার 1 গোলকিপার। বাট যদি লেস ইম্পর্ট্যান্ট ম্যাচগুলোতে, এটা স্পেসিফিক্যালি বলতে গেলে আসলে গ্রুপের ম্যাচগুলোতে ডিন হেন্ডারসনকে আমরা খেলতে দেখলেও দেখতে পারি, তবে আসলে থার্ড গোলকিপারের সেই রকমভাবে প্রয়োজনীয়তা আসলে কোনো টিমেরই এই ওয়ার্ল্ড কাপে হবে না। কিন্তু ফিফার রুলস অনুযায়ী আসলে 3টা গোলকিপার থাকতেই হবে যে কোনো স্কোয়াডে, সে কারণে আসলে রাখা। সো আমার কাছে মনে হয় যে এখানে কোনো চমক বা অন্য কিছু বলার আসলে কোনো সেখানে সুযোগটা নেই। তবে ডিফেন্সে কারা কারা রয়েছেন, হ্যারি ম্যাগুয়ারকে ছাড়া কিন্তু এই স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে। হ্যারি ম্যাগুয়ারের কিন্তু আপনার গত সিজন, মানে এই সিজনের আগের সিজনে কিন্তু খুবই বাজে একটা আউটিং ছিল, বাট এই সিজনে কিন্তু হ্যারি ম্যাগুয়ার নিজেকে অনেকটা রিডিম করতে পেরেছিলেন, ফর্ম ফিরে পেয়েছিলেন। হ্যারি ম্যাগুয়ার ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট হিজ ইনক্লুশন, বাট তিনি কিন্তু তার ফ্রাস্ট্রেশনটা ঝেড়েছেন সোশ্যাল মিডিয়াতে এসে, যখন নাকি তাকে টমাস টুখেল তার স্কোয়াডে রাখেননি। একেবারে তাকে বাদ রেখেই কিন্তু সেই ইংল্যান্ডের এই প্ল্যানিংটা বা এই ওয়ার্ল্ড কাপের প্ল্যানিংটা তিনি করেছেন। সো হ্যারি ম্যাগুয়ার ছাড়া এই ডিফেন্সে আসলে কারা কারা রয়েছেন যদি একটু দেখে নেই। ইংল্যান্ডের এই ডিফেন্সে রয়েছেন রিস জেমস, তারপরে রয়েছেন এজরি কনজা, তারপরে আমরা দেখতে পাবো নিকো ওরিলি, তারপরে রয়েছেন ড্যান বার্ন, মার্ক গুয়েহি, তারপরে আমি যদি বলি টিনো লিভরামেন্তো, জেরাল্ড কোয়ানজা, জেড স্পেন্স এবং জন স্টোনস। অনেকে কিন্তু জন স্টোনসের ইনক্লুশনটা নিয়ে প্রশ্ন তুলছে যে হ্যারি ম্যাগুয়ার যদি না থাকেন তাহলে জন স্টোনস কীভাবে করে থাকেন। দেখেন, হয়তোবা টমাস টুখেল কিছু টেকনিক্যাল দিক থেকে চিন্তা করলে তিনি জন স্টোনসকে রেখেছেন, যদিও জন স্টোনসের কিন্তু সিটির হয়ে এই সিজনটাতে ওই রকম পারফরমেন্স তিনি দিতে পারেননি, যেখানে ম্যাগুয়ার কিন্তু আবার ওই যেটা বলছিলাম যে রিডিম কিন্তু তিনি করেছিলেন এই সিজনে, তিনি কিন্তু শেষের দিকে ভালো খেলেছেন।
এখানে হয়তো বা টমাস টুখেল তার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ একটা কোচের কিন্তু কোচিংয়ের কিছু দর্শন থাকে, সেখান থেকে হয়তো বা জন স্টোনসকে তিনি ওয়েল সেটেল বা ওয়েল সুটেড করতে পারবেন সেটা ভেবেই কিন্তু জন স্টোনসকে রেখেছেন, সেখানে তিনি ম্যাগুয়ারকে রাখেননি। এবং আমি যদি এখানে বলি সেন্টার ব্যাক হিসেবে কিন্তু এজরি কনজা তিনি খেলবেনই, এর সাথে আমার কাছে কিন্তু দেখে মনে হয় যে মার্ক গুয়েহি তিনি তো খেলবেনই। রিস জেমসকে রাইট ব্যাক হিসেবে খেলানো হবে এবং লেফট ব্যাকে নিকো ওরিয়েলি থাকবেনই। সো এই চারজন কিন্তু ইংল্যান্ডের এই যে ডিফেন্সের চারজন কিন্তু ভালো ভালো চারজন রয়েছেন, উইচ ইজ আ গ্রেট থিং। ইংল্যান্ডের কিন্তু ডিফেন্স লাইনটা কিন্তু সলিড রয়েছে, সেটা আপনি দুই পাশের দুই ফুল ব্যাকের কথা যদি বলেন দে আর আউটস্ট্যান্ডিং, এবং আপনি যদি সেন্টার ব্যাকের কথাও বলেন সেন্টার ব্যাকেরও কিন্তু এজরি কনজার কথা আমি বলছিলাম বা মার্ক গুয়েহির কথা বলছিলাম, তারাও কিন্তু ফ্যান্টাস্টিক ফর্মে রয়েছেন। ইংল্যান্ডের মিডফিল্ডটা কেমন হয়েছে, কয়জন মিডফিল্ডারকে নেওয়া হয়েছে ইংল্যান্ডের, এখানে আমরা স্কোয়াডে কিন্তু 7জন মিডফিল্ডারকে দেখতে পাচ্ছি। কারা কারা রয়েছেন যদি একটু দেখে নিই, তাহলে প্রথমে যাওয়ার কথা বলবো এলিয়েট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, এবেরেচি ইজি, জর্ডান হেন্ডারসন, কোবি মাইনো, ডেক্লান রাইস এবং মর্গান রজার্স। ইংল্যান্ডের মিডফিল্ডটা কিন্তু খারাপ না, ইংল্যান্ডের মিডফিল্ডটা কিন্তু ভালো। দেখেন এখানে সেন্টার মিডফিল্ড বা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড এই পজিশনটাতে কিন্তু আপনার কোবি মাইনো অথবা এলিয়েট অ্যান্ডারসনকে খেলানো হবে এবং ডেক্লান রাইস। দিস গাই উইল বি অ্যান এক্স ফ্যাক্টর ফর ইংল্যান্ড ফর শিওর। যেই ফর্মে তিনি রয়েছেন, আর্সেনালকে নিয়ে কিন্তু এবার তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন, 29 তারিখে রয়েছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ডেক্লান রাইস কিন্তু দুর্দান্ত দারুণ ফর্মে রয়েছেন এবং ইংল্যান্ডের মাঝমাঠটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু ডেক্লান রাইস ইজ দ্য গ্রেট অপশন। সাথে আমি যেটা বলছিলাম যে সেটা কোবি মাইনো বা এলিয়েট অ্যান্ডারসন খেলবেন। ইংল্যান্ডের এইখানে কিন্তু ব্যাকআপটাও ভালো রয়েছে। অ্যাটাকার হিসেবে যারা রয়েছেন ফরওয়ার্ড লাইনে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টনি গর্ডন, তারপরে রয়েছেন ননি মাডুয়েকে, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, তারপর রয়েছেন হ্যারি কেইন এবং আইভান টোনিকে নেওয়া হয়েছে। আইভান টোনি কিন্তু সৌদি লিগে খেলছেন, তাকে নেওয়াটা যে হয়েছে সেটা কিন্তু একটা সারপ্রাইজিং ফ্যাক্টর, কিন্তু তিনি কিন্তু সৌদি লিগে ভালো খেলছেন। সো সেইখানে আইভান টোনিকে যে কনসিডার করা হবে এটা কিন্তু কারো মাথায় আসলে ওইভাবে করে আমরা কিন্তু শিওর বলে দিতে পারিনি যে আইভান টোনিকে নেওয়া হবে, বাট তাকে নেওয়া হয়েছে। দেখেন ইংল্যান্ডের ফরওয়ার্ড লাইনটা আপনি যদি দেখেন, রাইট উইংটা বুকায়ো সাকা রয়েছেন, লেফট উইং আপনি অ্যান্টনি গর্ডনের কথা বলতে পারেন, এবং যদি ব্যাকআপের কথা বলেন তাহলে সেখানে মর্গান রজার্স রয়েছেন, মার্কাস র্যাশফোর্ডের মতন প্লেয়ার রয়েছেন, তিনি দুই উইংয়েই খেলতে পারেন। এখন মার্কাস র্যাশফোর্ডকে খেলানো হবে নাকি গর্ডনকে খেলানো হবে নাকি সেখানে মর্গান রজার্সকে খেলানো হবে। মার্কাস র্যাশফোর্ড কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন বার্সেলোনার হয়ে, যেই সিজনটা তিনি শেষ করেছেন সেখানে। সামনে স্ট্রাইকার সেখানে হ্যারি কেইন থাকবেনই, ব্যাকআপটাও কিন্তু স্ট্রং। অলি ওয়াটকিন্সের কিন্তু অসাধারণ একটা সিজন কেটেছে, সেখানে কিন্তু ইংল্যান্ডের স্কোয়াডটা উপর থেকে দেখে যেটা বলছিলাম যে কেমন হয়েছে, অমুক বাদ গিয়েছে তমুক বাদ গিয়েছে, ইংল্যান্ড কি কিছু করতে পারবে কিনা, বাট দেখেন ইংল্যান্ডের স্কোয়াডটা কিন্তু ওয়েল ব্যালেন্সড। ইংল্যান্ডের একটা জিনিস হচ্ছে সব থেকে সমস্যাজনিত ব্যাপার, যেটা আমরা প্রত্যেকটা ফিফা ওয়ার্ল্ড কাপ আসলে দেখতে পাই, তাদের স্কোয়াডের ডেপথ কিন্তু থাকে অনেক ভালো, তাদের স্কোয়াডে কিন্তু বিগ নেমস থাকে অনেক, তাদের রেপুটেশনও অনেক থাকে, তাদেরকে নিয়ে হাইপও উঠে অনেক, কিন্তু ইংল্যান্ড পারফর্ম করতে পারে না। ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপের স্টেজে যে পারফর্ম করতে আমি দেখিনি তাদেরকে, আমি সেই 1994 ওয়ার্ল্ড কাপ থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছি, 94 থেকে শুরু করে নিয়ে এখন 2026 দেখতে যাব, এই পুরো সময়টার ভিতরে কিন্তু ইংল্যান্ডকে আসলে কখনোই এইভাবে ওয়ার্ল্ড কাপে জ্বলে উঠতে দেখিনি। ইংল্যান্ডকে নিয়ে হাইপ প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে থাকে, কিন্তু দেখেন তারা এসে জায়গা মতো পারফর্ম করতে পারে না। যাই হোক, টমাস টুকেল হয়তো বা 4-2-3-1 এই কম্বিনেশনেই তিনি খেলবেন এবং আমার কাছে মনে হয় যে তিনি একটু অ্যাটাকিং ফুটবলটা খেললেই আমার কাছে মনে হয় যে এইবারের ইংল্যান্ডের ভালো করার পসিবিলিটিটা বেশি। যদি বলি আবারও সেই পুরনো কথা, ফিল ফোডেনের অভাব কি ইংল্যান্ড আসলে টের পাবে কিনা, বা কোল পালমার বা ট্রেন্ট আলেকজান্ডার, আসলে আমার কাছে মনে হয় যে যে স্কোয়াডটা এখন তৈরি করা হয়েছে বা যে স্কোয়াডটা আমরা যদি একটা স্টার্টিং লাইন আপ যেটা আমরা বললাম, আমি যদি স্টার্টিংয়ে আসলে কারা কারা স্টার্টার হতে পারে সেটা নিয়ে যদি আপনাদের সাথে একটু ছোটো করে বলি, দেখেন গোলকিপার হিসেবে জর্ডান পিকফোর্ড থাকবেন, লেফট ব্যাক হিসেবে নিকো ওরেলি, রাইট ব্যাক হিসেবে কিন্তু রিচ জেমস, সেন্টার ব্যাকে কিন্তু এজরি কনজা এবং তার সাথে কিন্তু মার্ক গুয়েহি থাকবেন। সেন্টার মিডফিল্ড বা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু আমি এখানে কোবি মাইনোকে প্রেফার করব, তারপর ডেক্লান রাইস থাকবেন। আমি যদি দুইটা উইং বলি তাহলে লেফটে মার্কাস রাশফোর্ড অথবা মর্গান রজার্স অথবা অ্যান্টনি গর্ডন, বা রাইট উইংয়ে বুকায়ো সাকা। অ্যাটাকিং মিডফিল্ডার বা
সেকেন্ড স্ট্রাইকারের পজিশনে আমি কিন্তু জুড বেলিংহামকে বলি, এবং স্ট্রাইকার হিসেবে বা সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিন্তু হ্যারি কেইন। সো দেখেন স্কোয়াডটা কিন্তু ওয়েল ব্যালেন্সড, এবং আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যদি নাকি ইফ এভরিওয়ান ক্লিকস টুগেদার, ইফ এভরিওয়ান প্লেস টুগেদার, প্লেস গুড ফুটবল, তাহলে কিন্তু এই ইংল্যান্ডের পক্ষে ভালো করা সম্ভব, 100% সম্ভব, কারণ ইংল্যান্ডের স্কোয়াডটা কিন্তু ওয়েল ব্যালেন্সড স্কোয়াড। ফিল ফোডেনকে মিস করবে কিনা, আসলে ফিল ফোডেনের কিন্তু সিটির হয়ে পারফরমেন্সটা এই সিজনে একদম ভালো ছিল না। তিনি কিন্তু স্টার্টিং 11 থেকেও বাদ পড়েছেন, ম্যাচ স্টার্ট করতে পারেন অনেক ম্যাচের সিজনে। কোল পালমার চেলসির হয়ে আসলে ওই রকম পারফর্ম তিনি আসলে করতে পারেননি, বাট আমার কাছে মনে হয় যে ট্রেন্ট আলেকজান্ডারের অভাবটা কিন্তু বোধ করতে পারে, কারণ তিনি কিন্তু অনলি ফুলব্যাক হিসেবে না, তিনি কিন্তু অ্যাটাকারও, তিনি কিন্তু কুইক পাসার, তিনি কিন্তু লং বল দিতেও কিন্তু পটু। সো ট্রেন্ট আলেকজান্ডারের মিসটা কিন্তু আমার কাছে মনে হবে যে এই একজনকে নিয়ে স্পেসিফিক্যালি আমি যদি বলি তাহলে ইট উইল বি এ গ্রেট মিস ফর ইংল্যান্ড। হয়তো বা টমাস টুখেল অবশ্যই আমার থেকে অনেক বেশি ভালো বোঝেন, অবশ্যই আমার থেকে ফুটবল জ্ঞান তার বেশি। সো আমার কাছে মনে হয় যে টমাস টুখেল বুঝে শুনেই হয়তো বা আলেকজান্ডারকে তিনি বা স্কোয়াডে রাখেননি। এই ইংল্যান্ড কি এই ওয়ার্ল্ড কাপে আসলে কেমন করতে পারে, ইংল্যান্ড কি ওয়ান অফ দ্য সেমিফাইনালিস্ট হতে পারবে কিনা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।